নমস্কার। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, চলুন একদম শুরুতেই একটা চমকে দেওয়ার মতো সংখ্যা নিয়ে কথা বলি। ভারতে জানেন কি, জনসংখ্যার একদম উপরের দিকে থাকা 10% মানুষ দেশের মোট সম্পদের 77% নিয়ন্ত্রণ করে। ভাবা যায়? এই পরিসংখ্যানটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন তুলে দেয়। মানে বিশ্বে অন্যতম দ্রুত বর্ধনশীল একটা অর্থনীতিতে এত বড় বৈষম্য কিভাবে সম্ভব? এটা তো আমাদের অর্থনৈতিক সাফল্যের যে ধারণা সেটাকেই যেন চ্যালেঞ্জ করে বসে। এই যে বৈপরীত্য, এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেই সব হয় না। আর এখানেই আমাদের একটা খুব জরুরি পার্থক্য বুঝে নিতে হবে। দেখুন, জিডিপি গ্রোথ বা প্রবৃদ্ধি মানে হচ্ছে অর্থনীতির যে কেকটা আছে সেটাকে আরও বড় করে তোলা। কিন্তু অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করে যে কেকটা বড় হওয়ার পর তার একটা ন্যায্য টুকরো যেন সবাই পায়। শুধু কেক বড় হলেই তো হবে না, তাই না? মানে আরও সহজ করে বললে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি হল এমন একটা প্রক্রিয়া যেখানে সমাজের সব স্তরের মানুষ দেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হতে পারে আর তার সুফলটাও সমানভাবে ভোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ঠিক কিভাবে সবার জন্য নতুন সুযোগ তৈরি করে? চলুন এবার সেই বিষয়টাই একটু খতিয়ে দেখা যাক। এর মূলে আছে অর্থনীতিবিদ জোসেফ শুম্পিটারের একটা দারুণ ধারণা। তিনি বলেছিলেন সৃজনশীল ধ্বংস বা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের কথা। সহজ কথায়, যখন নতুন কোনো উদ্ভাবন এসে পুরনো প্রযুক্তিকে বাজার থেকে সরিয়ে দেয়, আর ঠিক এটাই কিন্তু প্রবৃদ্ধি আর সামাজিক উন্নতির একটা বিরাট চালিকা শক্তি। ব্যাপারটা কেমন একবার ভাবুন তো। স্মার্টফোন আসার পর সাধারণ বাটন ফোনগুলো কিভাবে বাজার থেকে প্রায় উধাও হয়ে গেল। এটাই হলো সৃজনশীল ধ্বংস। মুনাফার আশা নতুন উদ্ভাবনকে উৎসাহিত করে, আর এই নতুন উদ্ভাবনই পুরনো প্রযুক্তিকে সরিয়ে দিয়ে অর্থনীতিকে এক লাফে এগিয়ে নিয়ে যায়। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব বৈষম্য কিন্তু একরকম নয় বা খারাপও নয়। ধরুন, নতুন কিছু উদ্ভাবন করে যদি কেউ অনেক ধনী হয়, সেটা কিন্তু অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করে। এটাকে বলা যেতে পারে ভালো বৈষম্য। কিন্তু যখন ক্ষমতা বা দুর্নীতির জোরে বৈষম্য তৈরি হয়, তখন সেটা দেশের উন্নতিকে আটকে দেয়। আর এটাই হলো খারাপ বৈষম্য। তাহলে আসল প্রশ্নটা হলো, সরকার কিভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যেখানে এই ভালো বৈষম্য বাড়বে আর সবাই তার সুফল পাবে? চলুন বিশ্বজুড়ে এর কিছু সফল মডেলের দিকে তাকানো যাক। এর প্রথম ধাপটা হলো আর্থিক অন্তর্ভুক্তি আর ক্ষমতায়ন। যেমন ধরুন, ভারতে প্রধানমন্ত্রী জনধন যোজনা দেশের কোটি কোটি সাধারণ মানুষকে প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করেছে। আবার অন্যদিকে রুয়ান্ডার মতো দেশে নারীদের হাতে জমির মালিকানা তুলে দিয়ে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হয়েছে। শুধু আর্থিক অন্তর্ভুক্তিই যথেষ্ট নয়, এর সাথে দরকার সামাজিক সুরক্ষাও। ডেনমার্কের ফ্লেক্সিকিউরিটি মডেলটা এক্ষেত্রে একটা দারুণ উদাহরণ। সেখানে কর্মীরা চাকরি হারালে সরকারি সুরক্ষা পান, আবার কোম্পানিগুলো ভয় না পেয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে। মানে একদিকে উদ্ভাবনের স্বাধীনতা, অন্যদিকে মানুষের নিরাপত্তা, দুটোরই দারুণ একটা ভারসাম্য। আর সবকিছুর উপরে সবচেয়ে জরুরি বিনিয়োগটা হলো মানুষের উপর, মানে মানব পুঁজির উন্নয়ন। ভারতের স্কিল ইন্ডিয়া মিশনের কথাই ভাবুন, বা ফিনল্যান্ডের সেই বিখ্যাত শিক্ষা ব্যবস্থার কথা, যা দেশের হারিয়ে যাওয়া আইনস্টাইনদের খুঁজে বের করে। এগুলো সবই মানুষের দক্ষতা বাড়িয়ে দেশের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার চেষ্টা। এই সব বিশ্বজুড়ে সফল নীতিগুলো একটা পথ দেখালো। ভারতের জন্য বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। আমাদের দেশে এমন কিছু গভীর সমস্যা বা বাধা রয়েছে যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির যাত্রাকে বেশ কঠিন করে তুলেছে। প্রথমেই দেখুন আঞ্চলিক বৈষম্যের বিষয়টা। ভারতের সব রাজ্যের অর্থনৈতিক অবস্থা কিন্তু একরকম নয়। একদিকে সিকিমের মতো রাজ্যের মানুষের মাথাপিছু আয় অনেক বেশি, আর অন্যদিকে বিহারের মতো রাজ্যের আয় অনেকটাই কম। এই বিশাল পার্থক্যটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এর সাথে যোগ করুন ভারতের কর্মশক্তির চিত্রটা। দেশের প্রায় ৯০% কর্মী কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে। এর মানে কি?
এর মানে হলো তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই কোনো নির্দিষ্ট বেতন বা চাকরির নিরাপত্তা, ফলে দেশের এত বড় একটা অংশ অর্থনৈতিকভাবে সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তার উপর রয়েছে দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা আর স্বাস্থ্যশিক্ষার মতো মৌলিক পরিষেবাগুলোর ঘাটতি। এই সমস্যাগুলো এতটাই গভীরে যে অনেক সময় সরকারের ভালো ভালো উদ্যোগ বা যোজনাও আসল মানুষগুলোর কাছে পৌঁছানোর আগে মাঝপথে হারিয়ে যায়। কাজেই একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দিকে এগোতে হলে সবার আগে এই বাধাগুলোকে আমাদের চিনতে হবে, স্বীকার করতে হবে এবং সেগুলোর সমাধানের জন্য কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। আসলে আমাদের এটা মনে রাখা খুব জরুরি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিজে কোনো লক্ষ্য হতে পারে না। এটা আসলে একটা উপায় মাত্র, একটা শক্তিশালী হাতিয়ার যার আসল উদ্দেশ্য হল দেশের সব মানুষের জীবনযাত্রার মান উন্নত করা আর সবার জন্য নতুন সুযোগ তৈরি করা। এই সব কিছু শোনার পর একটা প্রশ্ন আমাদের ভাবায়, একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে তাকালে একটা দেশের জন্য সবচেয়ে জরুরি বিনিয়োগ কোনটা হওয়া উচিত বলে মনে হয়? এমন একটা অর্থনীতি তৈরি করা যা শুধু কিছু মানুষের জন্য নয়, বরং সবার জন্য কাজ করবে। এটাই হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর একই সাথে সবচেয়ে বড় সুযোগও। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।